আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের এই চ্যানেলে। নতুন উপন্যাসটির নাম হচ্ছে তোমার ভালোবাসা আকাশ ছোঁয়া। তো দেরি কিসের, চলুন গিয়ে শুনে আসি। যারা এতক্ষণ বারান্দার এখানে দাঁড়িয়েছিল, হঠাৎ দরজায় কারো নখ শুনতে পেয়ে তার ধ্যান ভাঙল। দরজার ওপাশ দিয়ে কেউ একজন বলে উঠল, যারা আপু, বড় মালিক ডেকেছে হলে, খাবে না? সন্ধ্যা হয়ে গেছে তো, চলো। কোন দুপুরে ঢুকেছো রুমে, এখন পর্যন্ত বের হওয়ার নাম নাওনি, চলো না, তাড়াতাড়ি চলো। ওপাশ দিয়ে যারা বলে উঠল, যাও গিয়ে বলো আমি আসছি। সার্ভেন্টটি আবার বলে উঠল, আচ্ছা যারা আপু, ঠিক আছে। তারপর যারা গেল নিচে হলের দিকে। ইয়ামিন চৌধুরী তাকে দেখে মিষ্টিমুখ করে বললেন, যারা মা, এসেছিস? আমি কখন থেকে অপেক্ষা করছি যে তুই আসবি আর আমি তোর সাথে বসে খাবার খাবো। যারা প্রতি উত্তরে বলে উঠল, হ্যাঁ বাবা, আমি এসেছি তো, চলো খেতে চলো, সন্ধ্যা হয়েছে, আমরা একসাথে মিলে খাওয়া দাওয়া করব, অনেক মজা করব। তাদের দুজনের কথার মাঝে নূরজাহান চৌধুরী বলে উঠল, ও তো তুমি এসেছো যারা? জানো, যখন থেকে তুমি সিঁড়ি থেকে পড়েছো, বাবার তো চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। যখন থেকে তুমি পড়েছো না, তখন থেকে আমারও অনেক চিন্তা হচ্ছে। এখন তুমি কেমন আছো? মাথা কি এখনও ব্যথা করছে? যারা নিশ্চিন্ত ভঙ্গিতে বলে উঠল, না ভাবি, এখন আর ব্যথা করছে না, আমি সুস্থ আছি। নূরজাহান মুখে হাসি টেনে বলে উঠল, আচ্ছা আচ্ছা, শুনেছি, ভালোই তো আছো। আচ্ছা চলো, আমরা এখন খেতে যাই। এমনিতেও মাথা ফেটেছে, অনেক রক্তও মনে হয় বেরিয়েছে। খাবার দাবার খাও, একটু শরীরের শক্তি বানাও, তোমার শক্তির এখন অনেক প্রয়োজন, তাই না বাবা? নূরজাহান চৌধুরী দৃষ্টি ইয়ামিন চৌধুরীর উপর রেখে বলল। ইয়ামিন চৌধুরী নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ যারা, নূরজাহান ঠিকই বলেছে, তোমার খাওয়া দাওয়া করা উচিত। এখন বসো তো, আমি তোমাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিচ্ছি। তারপর ইয়ামিন চৌধুরী অনেক আদরে যারাকে নিজের হাতে দিয়ে খাইয়ে দিল। আস্তে আস্তে খাবার টেবিলে সবাই আসা শুরু করেছে। বর্তমানে এখন বসে আছে যারার বাবা ইয়ামিন চৌধুরী, যারার বড় ভাই সিয়াম চৌধুরী, আর তার ছোট্ট পিচ্ছি একটি দুষ্টু মনি নাদিয়া। সে তার ভাগ্নি, সবাই তাকে মনি বলেই ডাকে। আর নূরজাহান সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এমনি এমনি হাসি ঠাট্টায় কেটে গেল কিছুক্ষণ। সবার খাবার শেষ, সবাই খাবার শেষ করে নিজের নিজের রুমে চলে গেল। যারাও আর কারোর জন্য অপেক্ষা করলো না, সেও নিজের রুমের দিকে চলে গেল। এখন রাত বাজে 8টা। এখানে সবাই সময়ের পাকা, সময় মতো খাওয়া দাওয়া, ঘুমানো, শরীরচর্চা করা এদের ডেলি রুটিন। এখন হয়তো সবাই নিজের রুমে বসে টিভি বা মোবাইল দেখছে, অথবা কেউ আবার অফিসের কাজ নিয়ে ব্যস্ত। বলে রাখা ভালো যে ইয়ামিন চৌধুরীর স্ত্রী অনেক বছর আগেই মারা গেছে। এখন চৌধুরী বিলায় ইয়ামিন চৌধুরী, সিয়াম চৌধুরী ও তার স্ত্রী নূরজাহান চৌধুরী এবং তার মেয়ে থাকে, এবং তাদের সাথে যারাও থাকে। ইয়ামিন চৌধুরীর একটি মেয়েও ছিল, যার বিয়ে সিয়ামের আগেই হয়ে গিয়েছিল। সে বর্তমানে শহরের বাইরে থাকে এবং যারার থেকে বড়। দৃশ্য পরিবর্তন হয়ে যারার দিকে গেল। যারা বিছানায় বসে ভাবছে যে কি হলো আজ তার সাথে এটা। বিছানায় তারপরে একটু হেলান দিল, চোখ বন্ধ করলো, সঙ্গে সঙ্গে ভেসে উঠল অতীতের কথা। তখন যারার বয়স মাত্র 16 বছর, ক্লাস 9-এ পড়ত। জীবনটা মায়ের দুষ্টু মিষ্টি বকা এবং বাবার শাসন ভালোবাসা দিয়ে খুব সহজভাবে ও আনন্দভাবে চলছিল। হঠাৎ একদিন সকালের কথা, যারার মা আলো তাহসিনা পাকঘর থেকে চিৎকার করে ডাকছে, যারা শুনে যা, যারা তাড়াতাড়ি আয়, খাবারটা খেয়ে যা, স্কুলে দেরি হয়ে যাবে তো। তুই যদি না যাস তাহলে তোর বাবা তোকে বকবে না, আমাকে বকবে।
যারা আস্তে আস্তে বিরক্তিসূচক শব্দ ফেলে বলল, মা এত চিন্তা করো না তো, আমি যদি দেরি করে স্কুলেও গেলে স্যার ম্যাডামরা আমাকে কিচ্ছুই বলবে না, কারণ আমি তো ওদের ফেভারিট স্টুডেন্ট। আলো তাহসিনা প্রতি উত্তরে বলে উঠলেন, ফেভারিট স্টুডেন্ট বলে কি যা নয় তাই করবি? এটা ভুলিস না, তুই ফেভারিট স্টুডেন্ট বলে যে তুই দেরি করে স্কুলে গেলে তোর মানটা সবচেয়ে বড় দেখে সবাই তোকে ছাড় দিয়ে দিবে। তুইও একটা স্টুডেন্ট, তোরও দায়িত্ব হয় যে স্কুলে সময় মতো যাওয়ার। যারা আর কিছু বলল না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে সে স্কুলে হাঁটা ধরল। স্কুলে ছোট থেকে বড় সবার পছন্দের সে হবেই বা না কেন। তার পড়ালেখা থেকে শুরু করে হাতের যে কোনো কাজ বা ক্রাফট, যে কোনো জিনিসই সে অনেক ভালো করতে পারে এবং অনেক কনফিডেন্টও। সময় মতো পড়াশোনা, খেলাধুলা বা বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া তার ডেলি রুটিন। দেখতে দেখতে তার স্কুল ছুটি, রাস্তা দিয়ে সবাই আসছে, তার সাথে তার ফ্রেন্ডসরাও আসছে। সে অনেক মজা করছে। কয়দিন পর তার জন্মদিন, তাই নিয়ে সবার আলাপ আলোচনা অনেক বেশি। তার সব বান্ধবীরা তো তাকে আগে থেকেই বলে দিয়েছে যে বার্থডেতে দাওয়াত না দিলেও তারা বেহায়ার মতো আসবে। এইভাবেই হাসি ঠাট্টা করতে করতে তারা রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ একজনকে দেখে জারার মুখের হাসিটা কোথাও যেন উধাও হয়ে গেল। তার সামনে আর কেউ না, স্বয়ং তার এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ, যারাও রিলেশন করেছিল, কিন্তু সে ধোকাটাও খেয়েছিল অনেক ভালো, এবং জীবনে কিছু শিক্ষা পাক বা না পাক, এই বয়সে রিলেশন করার শিক্ষা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। দ্রুত তার সামনে দাঁড়িয়ে আছে, হয়তোবা কিছু বলতে চাইছে, কিন্তু যারা তাকে সুযোগ না দিয়েই বড় বড় পা ফেলে চলে গেল খুব দ্রুতভাবে। ধ্রুব যারার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তাকানো ছাড়া তার কাছে তার কোনো উপায়ও নেই। সে তার জীবনে যা ভুলটি করেছে, মনে হয় না যে যারা তাকে আর কখনো ক্ষমা করবে। সেই দিনের মতো যারা আর কিছু বলে না, বাড়ি চলে যায়। দেখতে দেখতে যারার জন্মদিনের দিনটাও অনেক কাছে চলে আসে, এবং আজকে যারার জন্মদিন। সকাল হয়েছে, সকালবেলার ফুটফুটে আলোগুলো পড়ছে যারার মুখে, দেখতে অপরূপ লাগছে। স্বর্ণের মতো চকচক করছে তার গায়ের রং। সে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং বেরিয়ে আসে। যারাকে স্কুল ড্রেসে দেখে আলো তাহসিনা বলে ওঠেন, স্কুল ড্রেস পরেছিস কেন? আজকে তোর জন্মদিন না? থাক, যেতে হবে না তোকে স্কুলে। যারা ভ্রুকুচকে বলে উঠল, না মা, আজকে তো আমার জন্মদিন, আজকে যদি আমি স্কুলে না যাই তাহলে অনেক কিছু মিস করে ফেলবো। সবাই কত আশা নিয়ে বসে আছে, এমনও তো অনেক বান্ধবী আছে যারা আমার বাসায় আসতে পারবে না, তারাও তো আমাকে উইশ করবে। না মা, আজকে আমি যাব স্কুলে, প্লিজ যেতে দাও আমাকে। বেগম আলো তাহসিনা বিরক্তিসূচক শব্দ ফেলে বললেন, আচ্ছা যা, যেখানে যাবি তুই জাগা, আমার তো কথা আর শুনলি না এই জীবনে, আর শুনবিও না, দরকার নেই আমার কথা শোনার, যা স্কুলে যা। যারা মায়ের কথা কানে না দিয়ে ব্রেকফাস্ট শেষ করে স্কুলে চলে যায়। আজকে স্কুলে সবাই তাকে উইশ করেছে এবং সবাই তাকে অনেক গিফটও দিয়েছে। সে তো মহা খুশি, কারণ আজ পর্যন্ত তাকে তার ফুপু ছাড়া এবং মা বাবা ছাড়া কেউই গিফট দেয়নি। আজকে তার প্রথমবার অনেকেই উপহার দিয়েছে। স্কুল শেষে সে উপহারগুলো হাত দিয়ে নিয়ে বাসায় যাচ্ছিল, কিন্তু হঠাৎ ধ্রুব আবার এসে তার সামনে দাঁড়ায়। সে যেতে চায়, কিন্তু ধ্রুব তাকে আটকে দেয় এবং বলে, প্লিজ যারা, যেও না, আমার কথাটুকু শোনো। যারা জোর গলায় বলে উঠল, কি বলবে তুমি, কি বলবে? তুমি কি বলার কিছু জায়গা রেখেছো? ধ্রুব অনুরোধ গলায় বলল, আমি জানি আমি ভুল করেছি, আমি তোমাকে ভালোবাসি না, এটার জন্যই তো আমি ক্ষমা চেতে এসেছি। আমি তোমার মনে কষ্ট দিয়েছি, সেটা আমি বুঝতে পারছি এখন। আমি বলছি না যে তুমি আমার সাথে আবার রিলেশনে যাও, তুমি যেমন আছো তুমি তেমনই ভালো থেকো। আমি চলে যাচ্ছি, শুধু শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, কারণ তোমার থেকে যদি আমি ক্ষমা না পাই তাহলে উপরওয়ালা আমাকে কখনোই ক্ষমা করবে না। কারণ কোনো মানুষকে মারার চেয়ে বড় অপরাধ হচ্ছে কারো মনে ভালোবাসা জন্মে তাকে ছেড়ে দেওয়া। জানো, আমি এই কথা কয়দিন হলো জানতে পারলাম, আমি নিজের ভুল বুঝতে পারছি, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। যারা শান্ত গলায় বলে উঠল,
তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আমার কাছে, কারণ তুমি আল্লাহর একটি বান্দা হিসেবে আমার কাছে এসেছো। কারণ আমি তোমার থেকে শিখেছি যে কারো বিষয়ে না জেনে তার সাথে কোনো সম্পর্কে জড়ানো উচিত নয়। তোমাকে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, ভুল করেই তো মানুষ শেখে। তুমিও ভুল করেছো, তুমি শিখেছো, আমিও ভুল করেছি, আমিও শিখেছি। ধ্রুব এতক্ষণ তার হাতটি পিছন করে রেখেছিল, তাই যারা তার পিছনে তাকাতে পারেনি, কিন্তু সে পিছন থেকে একটি গিফট বের করে এবং যারার হাতে দেয়, দিয়ে বলে যে আজকে তোমার জন্মদিন তাই না, এই উপহারটি আমার তরফ থেকে। তুমি যদি এটা না নাও তাহলে আমি ভাববো তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করনি। যারা না বলতে পারল না, সে নিয়ে নিল। আজকে তার জন্মদিন, সে কোনো কষ্ট পেতে চায় না এবং কারোর সাথে ভেজালও করতে চায় না। বন্ধুরা, প্রথম পার্টটি এইটুকুই। পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে প্রকাশ করুন। লাইক করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।